আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি পর্যায়ের বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দিনলিপি। দিনলিপি এতটাই সহজ, আমার মনে হয় না যে অন্যান্য রাইটিং পার্টে এত সহজ কিছু আছে। বাংলা দ্বিতীয় পত্রের এই দিনলিপিটা যত পরিমাণে সহজ, এই দিনলিপির একটা ক্লাসেই যথেষ্ট দিনলিপির টোটাল প্রবলেমগুলো সলভ করার জন্য। অর্থাৎ আজকের এই ভিডিওটা তুমি 5 থেকে 6 মিনিট দেখবে। দিনলিপি না তোমাকে 10টা-15টা মুখস্থ করতে হবে, না বাসা থেকে কোনো একটা মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে। শুধুমাত্র ফরম্যাটটা বুঝবে যে দিনলিপি কিভাবে লিখতে হয়। পরীক্ষার হলে যে দিনলিপি আসুক তুমি সহজে লিখে দিয়ে আসতে পারবে। এবং তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা ক্লাসের টার্গেট একটাই, পরীক্ষায় যাতে আমি প্রত্যেকটা সাবজেক্টে A+ কনফার্ম করতে পারি, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। এবং এই দিনলিপি শুধুমাত্র না, আমাদের রাইটিং ফরম্যাটের যতগুলো পার্ট আছে প্রত্যেকটারই PDF কপি আমাদের যে 310 টাকার কোর্স আছে সেই 310 টাকার কোর্সে সুন্দর করে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের PDF আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ PDF আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ PDF আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে PDF আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে PDF আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস A+ গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। দিনলিপিকে আমি এতটা সহজ কেন বলি একটু মনে রাখো। দিনলিপিটা তো অবশ্যই আমি একটা ফরম্যাট দেখাবো, সেই ফরম্যাটটা দেখানোর আগে কয়েকটা বিষয় তোমাকে আজকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, যেটা দিনলিপি লেখার ক্ষেত্রে তোমার প্রচন্ড পরিমাণে হেল্প করবে। ঠিক আছে, প্রথমত দিন, তারিখ, সময়, সাল, বার, এইগুলো দিনলিপি লেখার সময় উল্লেখ করতে হবে। কিভাবে সুন্দর করে উল্লেখ করবে সেটা আমি দেখিয়ে দিব যখন দিনলিপির ফরম্যাটটা দেখাবো। শুধুমাত্র মাথায় রাখো, দিনলিপির শুরুতেই আমাকে এই সময়গুলো উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত, একটি দিনের ঘটনা বলি। আচ্ছা, দিনলিপি কাকে বলে বলো তো? দিনলিপি হচ্ছে একটা ডায়েরি, অর্থাৎ সারাদিন আমি কি করলাম সেই টোটাল বর্ণনাটা আমাকে দিন শেষে একটা ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। সেম প্রসেসটাই এইটা। তুমি যখনই একটা দিনলিপি লিখবে, তুমি কিন্তু দিনের 10টার দিকে দিনলিপি লিখবে না, না তুমি কিন্তু 11টার দিকে লিখবে না, তুমি 2টা 3টা এরকম লিখবে না। তুমি সারাদিন কি করলে ওই ঘটনাগুলো বর্ণনা করেই তোমাকে দিন শেষে রাত্রে ঘুমানোর আগে দিনলিপিটা লিখতে হবে। এই জন্য যখন দিনলিপি পরীক্ষায় আসে তখন আমরা সময় উল্লেখ করার সময় উল্লেখ করি রাত 10টা 30 মিনিট, রাত 8টা 30 মিনিট, রাত 7টা 30 মিনিট, এরকম করে সময়টা উল্লেখ করে দিই রাতের দিকে। কারণ কি, আমাকে ওই পুরো দিনের ঘটনাটা বর্ণনা করতে হচ্ছে। 3 নম্বরে বিশেষ ঘটনা বলি। দিনলিপি লেখার সময় কখনো সারাদিনে কোন সেকেন্ডে কি করলাম, কোন মিনিটে কি করলাম, এই টোটাল বিষয়গুলো বর্ণনা করতে হয় না। শুধুমাত্র ওই দিনের বিশেষ যে ঘটনা বলি আছে সেইগুলোকে উল্লেখ করতে হয়। যেমন ধরো, আমার বাসা হচ্ছে হোসেনডাঙ্গা, হোসেনডাঙ্গা থেকে আমি পাংশা, আমাদের থানা পাংশাতে যাব। এখন আমি হোসেনডাঙ্গা থেকে মাছপাড়া গেলাম, মাছপাড়া থেকে তারপরে মহিশালা বাস স্ট্যান্ড গেলাম, তারপর ওইখান থেকে সর্দার স্ট্যান্ড গেলাম, ওইখান থেকে আমি পাংশা বাজারে গেলাম। এরকম উল্লেখ না করে আমি যদি ডিরেক্টলি বলি আমি হোসেনডাঙ্গা থেকে পাংশা গিয়েছি, তাহলে কিন্তু বেটার হয়। অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ড মিনিটে কি করেছে এগুলো উল্লেখ করতে হবে না, ওই দিনের ওই সারা দিনের বিশেষ যে ঘটনাবলী আছে এই ঘটনাবলী উল্লেখ করে আমাকে একটা দিনলিপি লিখতে হবে। এই বিষয়টা মাথায় রাখবে। পরবর্তীতে অতীত দিয়ে শুরু। দিনলিপি লেখার সময় অতীত ঘটনাবলী আসতেই পারে, কিন্তু অতীত দিয়ে শুরু করা যাবে না, বা অতীত উল্লেখ করে পুরো দিনলিপিটা লেখা যাবে না। যেমন ধরো, একটু ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে, মনে করো তোমাকে বইমেলা সম্পর্কে, যদিও আমরা এর পরবর্তীতে বইমেলার ফরম্যাটটাই তোমাদেরকে দিব, বইমেলা সম্পর্কে একটা দিনলিপি লিখতে বললো। এখন আমি আজকে রাত্রে দিনলিপি লিখছি, আমি দিনলিপিতে বলছি যে আমি আজকে বইমেলার দিন আমি সকাল থেকে রাত অবধি কি কি করেছি টোটাল ঘটনাগুলো উল্লেখ করছি। যখন তোমার দিনলিপিটা পরীক্ষায় আসলো বইমেলা রিলেটেড, তুমি বইমেলায় এবছরে যাও নাই, তুমি বইমেলায় গেছো 3 বছর আগে, তুমি কিন্তু সেটা দিনলিপিতে উল্লেখ করবে না যে তুমি 3 বছর আগের ঘটনা বর্ণনা করছো। তুমি বর্তমান প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য রেখে তুমি সেই ঘটনাটা উল্লেখ করবে, যাতে এখানে অতীত বিষয়গুলো প্রাধান্য না পায়। পরবর্তীতে সহজ সরল ভাষায়। দিনলিপি লেখার সময় কখনো কঠিন ভাষা ব্যবহার করা যাবে না। তুমি তোমার নিজের মতামত প্রকাশ করছো, নিজের মনের ভাব প্রকাশ করছো দিনলিপিতে, সারাদিন কি কি করেছো সেগুলো লিপিবদ্ধ করছো। এখানে কোনো কঠিন ভাষা ব্যবহার করা যাবে না। সহজ সরল ভাষায় যেভাবে সুন্দর করে লেখা যায় সেভাবে লেখার চেষ্টা করবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে দিনলিপি কয়টা প্যারায় লিখবো, প্যারায় প্যারায় করে লিখবো কিনা। প্যারায় প্যারায় করে লিখলেও কোনো প্রবলেম নাই, তুমি যদি দিনলিপি পুরো একটা প্যারায় লেখো তারপরে কোনো প্রবলেম নাই। এটা তোমার ইচ্ছা, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। যেভাবে দেখতে সুন্দর লাগে সেভাবে লেখার চেষ্টা করবে। আশা করি দিনলিপির যে প্রথম প্রসেসগুলো মনে রাখার প্রয়োজন সেগুলো তোমাদের মাথার ভিতরে ঢুকে
গেছে, এখন একটা ফরম্যাটের মাধ্যমে দিনলিপিটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাকে পরীক্ষার প্রশ্নে বইমেলা সম্পর্কে দিনলিপি লিখতে বলা হয়েছে। আমি সবার উপরে লিখে নিয়েছি বইমেলা সম্পর্কে দিনলিপি। দিনলিপি লিখে একটা টান দিয়েছি। নিচে দেখো আমাদের নিয়ম অনুসারে আমরা প্রথমে বলেছিলাম যে দিন, তারিখ, সময়, বার, সাল এগুলো উল্লেখ করতে হবে। সেই নিয়ম অনুসারে প্রথমত আমি যেই দিন দিনলিপিটা লিখছি আমি ওই দিনের সময়টাকে এখানে উল্লেখ করেছি। দেখো 29 জুন 2026। সাধারণত এইচএসসি পর্যায়ের পরীক্ষাগুলো মে, জুন, জুলাই এই টাইমটাতে অনুষ্ঠিত হয়, এই জন্য আমি এখানে দিয়েছি 29 জুন 2026। নিচে দেখো আমি বার উল্লেখ করেছি, অর্থাৎ যেই বারে আমি দিনলিপিটা লিখছি তোমার পরীক্ষার যে বারটা আছে সেটা তুমি উল্লেখ করতে পারো, আদার্স বারও দিতে পারো, কোনো প্রবলেম নেই। সেটা হতে পারে শনিবার, হতে পারে রবিবার, সোমবার, সেই বারটা এখানে উল্লেখ করবে। নিচে রাত 10:30, অর্থাৎ রাতের দিকে সাধারণত দিনলিপিগুলো লিখতে হয়। তুমি যদি সকালেও পরীক্ষা দাও সেটা কোনো ম্যাটার করে না, তুমি উল্লেখ করার সময় অবশ্যই রাত্রের যে কোনো একটা টাইম উল্লেখ করবে এবং নিচে স্থানটা দিয়ে দিবে, অর্থাৎ জায়গার নামটা। পরবর্তীতে আর কোনো ঝামেলা নেই, সরাসরি তোমাকে দিনলিপিটা শুরু করতে হবে। দিনলিপি লেখার জন্য দিনলিপি মুখস্থ করতে হয় না, তোমাকে যেই বিষয় দিনলিপি লিখতে বলা হয়েছে সেই বিষয়গুলো শুধুমাত্র তুমি মনের ভিতরে একটু গুছিয়ে নিবে যে বই মেলায় আসলে কি কি করেছিলাম বা কি কি ঘটেছিল, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মেইন পয়েন্টগুলো গুছিয়ে নিয়ে ওইগুলোই সহজ সরল ভাষায় উল্লেখ করে দিবে। যেমন ধরো এখানে দেখো লিখেছি আমি বইমেলার স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না। সকালের পড়ার টেবিল ছেড়ে কলেজে গেলাম। এখানে যদি মনে করো কোনো এক জায়গা ভ্রমণ করতে গেছো, ঠিক আছে, এখন যদি এখানে বইমেলা থাকলো না, ভ্রমণ রিলেটেড থাকলো, তুমি সেই স্থানের বা সেই জায়গার ভ্রমণের কথা দিয়ে উল্লেখ করলে যে আমি এই ভ্রমণের স্মৃতি কখনোই ভুলতে পারবো না। যে কোনো একটা টপিক থাকতে পারে যে ওই স্মৃতিটা আমি কখনোই ভুলতে পারবো না, সেম লাইনটা ইউজ করে তুমি লিখতে পারবে। পরবর্তীতে সকালে পড়ার টেবিল ছেড়ে কলেজে গেলাম। এইবার বুঝতে পারছো মানে সকাল থেকে একেবারে রাত অবধি আমি দিনলিপিটা যখন লিখছি সেই অবধি আমি কখন কি করেছি টোটাল বিষয়গুলো আমাকে সুন্দর করে উল্লেখ করতে হবে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট উল্লেখ করা যাবে না, ছোট্ট করে উল্লেখ করে শেষ করে ফেলতে হবে। যেমন আমি যে একটু আগে উদাহরণ দিয়ে বললাম যে আমি হোসেনডাঙ্গা থেকে মাছপাড়া গেলাম, মাছপাড়া থেকে বাস স্ট্যান্ডে গেলাম, এভাবে না, আমি সরাসরি হোসেনডাঙ্গা থেকে পাংশে গেছি, এভাবে মেইন ঘটনাগুলো উল্লেখ করতে হবে। সকালের পড়ার টেবিল ছেড়ে কলেজে গেলাম। আমাদের বাংলা শিক্ষকের কাছে কয়েকটি বইয়ের নাম চাইলাম, বইমেলা থেকে যেগুলো কিনতে পারি। তিনি আনন্দ চিত্তে লিখে দিলেন। সেগুলোর সঙ্গে আমার তালিকায় রাখা বইগুলোর নাম স্যারকে বললাম। তিনি কোনোটি নেই বললেন, আমি তা মেনে নিলাম। বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে মেলায় যাওয়ার জন্য তৈরি হলাম। মাকে বললাম বই কেনার কথা। মা টাকা দিলেন, বললেন রাত 8টার আগে বাসায় ফিরতে। বাংলা একাডেমি আয়োজিত 21 বইমেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম বিকেল 3:30। এখানে একটু বিষয়টা মানে সুন্দর করে বোঝার বিষয়, সেটা হচ্ছে এই দিনলিপিটা যখন তুমি লিখছো, তুমি যদি বইমেলায় 2 বছর আগেও যাও তারপরে কোনো প্রবলেম নাই। সেই 2 বছর অতীতটা তোমাকে যে এখানে উল্লেখ করতে হবে বিষয়টা এরকম না, তোমাকে এমনভাবে বিষয়টা উল্লেখ করতে হবে যেন আজকেই তুমি পুরো ঘটনাবলী শেষ করলে এবং রাতের দিকে তুমি সেই দিনলিপিটা লিখতে চলেছো। পরবর্তীতে ভিড় ছিল না, লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হলো না, ভিতরে ঢুকে গেলাম। প্রথমেই কিনলাম জুলাই অভ্যুত্থান, জাহানারা ইমামের 71-এর চিঠি এবং সেই সাথে আরো কয়েকটা বই। মেলায় তালিকার সব বই পেলাম না। এরপর আমার একজন প্রিয় লেখকের বই কিনলাম। হঠাৎ দেখলাম প্রিয় স্যার একটি স্টলে বসে পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন। আমি তাকে সরাসরি দেখে সত্যি অবাক হলাম। যার বই সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, আজ তাকে বাস্তবে দেখে কথা বলে অটোগ্রাফ নিয়ে সত্যি অবাক হলাম। আর এ কারণেই এই বইমেলা আমার কাছে স্মরণীয় হয়ে আছে। বইমেলা পরিদর্শন ছিল জ্ঞান, আনন্দ, উৎসবের এক চমৎকার অভিজ্ঞতা। এখানে অংশগ্রহণ করে আমি বইয়ের প্রতি ভালোবাসা ও লেখকদের প্রতি শ্রদ্ধাবোধ আরও গভীরভাবে অনুভব করছি। একেবারে সহজ ফরম্যাট। সকালবেলা থেকে বিশেষ মুহূর্তগুলো, সকালবেলা থেকে কিভাবে কি করলে, পরবর্তীতে কার কাছে গেলে, দুপুরে কি করলে, তারপরে বইমেলায় গিয়ে কি করলে, ঘটনা বলি ওই যে বললাম না বিশেষ ঘটনা। তুমি ইচ্ছা করলে বইমেলা গিয়ে কোন কোন দোকানে গেছো, কি করেছো সব কিছু উল্লেখ করতে পারতে, কিন্তু দিনলিপি লেখার নিয়ম হচ্ছে বিশেষ ঘটনাবলী দিয়ে দিনলিপিটা শুরু করতে হবে এবং বিশেষ ঘটনাবলী দিয়ে দিনলিপিটা শেষ করতে হবে। সেখানে দেখো কোন স্যারের সাথে দেখা হয়েছে, কার বই তুমি পড়তে, সেই বিশেষ কথাগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সেম ভাবে তুমি যেই দিনলিপি লেখো না কেন চেষ্টা করবে প্রতিটা মিনিট সেকেন্ড উল্লেখ না করে ওই দিনলিপির বা যেই বিষয়ে দিনলিপিটা লিখছো সেই রিলেটেড বিশেষ ঘটনাবলী উল্লেখ করে দিনলিপিটা শেষ করে দেওয়ার। এখানে আমি 3টা প্যারায় লিখেছি। তোমাদেরকে যে 3টা প্যারায় লিখতে হবে বিষয়টা এমন না, তুমি চাইলে এই টোটাল বিষয়গুলো একত্রিত করে একটা প্যারায় দিনলিপিটা শেষ করে দিতে পারো। দিনলিপি হচ্ছে এটাই, আহামরি কঠিন কিছু না এবং কঠিন করে লিখতেও হবে না। এই সহজ প্রসেসে তুমি দিনলিপিটা লিখতে পারবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।